আসুন আজ আমরা সম্ভাবনার এক দারুণ জগতে ঢুকে পড়ি। সম্ভাবনা বা প্রবাবিলিটি কিন্তু শুধু গণিতের একটা খটমটে বিষয় না, এটা দিয়ে আমরা আমাদের চারপাশের অনেক কিছুই আরও ভালোভাবে বুঝতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন করা যাক, কেমন? ফাইনাল পরীক্ষার নম্বর, মানুষের উচ্চতা বা ধরুন একটা লাইট বাল্ব কতদিন টিকবে, এই সব আপাত সম্পর্কহীন জিনিসগুলোর মধ্যে কি কোনো মিল থাকতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এদের সবার পেছনে একটা প্যাটার্ন বা নকশা লুকিয়ে আছে, আর আজ আমরা সেটাই খুঁজে বের করব। কিন্তু সেই প্যাটার্নটা বোঝার আগে আমাদের সম্ভাবনার ভাষাটা একটু শিখে নিতে হবে, মানে কিছু বেসিক টার্মস জেনে নিতে হবে। চিন্তা নেই, আমরা একদম গোড়া থেকেই শুরু করব। পরিসংখ্যানে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা বলতে আমরা এমন কিছু বুঝি যার বেশ কিছু নির্দিষ্ট ফলাফল থাকতে পারে, যেমন একটা কয়েন টস করা কিংবা একটা ছক্কা ফেলা। এগুলো সবই এক একটা এক্সপেরিমেন্ট। এখন এই যে এক্সপেরিমেন্টটা করা হলো, এর যতগুলো সম্ভাব্য ফলাফল হতে পারে সেগুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলেই সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। যেমন ধরুন একটা কয়েন টস করলে স্যাম্পল স্পেস কি হবে? সিম্পল, হেড আর টেল। আর ইভেন্ট বা ঘটনা হলো ওই স্যাম্পল স্পেসের ভেতর থেকে আমাদের আগ্রহের কোনো নির্দিষ্ট ফলাফল। যেমন ছক্কা ফেলার পর জোড় সংখ্যা পাওয়াটা একটা ইভেন্ট। এটা তো পুরো স্যাম্পল স্পেসের একটা অংশ মাত্র, তাই না? আর সম্ভাবনার মূল সূত্রটা কিন্তু একদম সহজ। দেখুন, কোনো কিছুর সম্ভাবনা বের করতে হলে আমাদের অনুকূলে কতগুলো ফলাফল আছে সেটাকে মোট ফলাফলের সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই হলো। এই সহজ অনুপাতটাই কিন্তু পুরো সম্ভাবনার ভিত্তি। বেশ, একটা ঘটনার সম্ভাবনা তো বের করা গেল, কিন্তু যদি একাধিক ঘটনা একসাথে ঘটে তখন কি হবে? চলুন এবার সেদিকেই যাওয়া যাক। এই ভেন ডায়াগ্রামগুলোর দিকে একটু তাকান। যখন দুটো বৃত্তের সাধারণ অংশটা আমরা দেখি সেটা হলো ইন্টারসেকশন বা অ্যান্ড, মানে দুটো ঘটনায় ঘটতে হবে। আর যখন দুটো বৃত্তের পুরো এলাকাটাই নিই তখন সেটা হলো ইউনিয়ন বা অর, মানে যে কোনো একটা ঘটলেই চলবে। আর এই ইউনিয়নের সম্ভাবনা বের করার একটা সূত্রও আছে, যেটাকে আমরা বলি অ্যাডিশন রুল। এখানে দেখুন, আমরা দুটো ঘটনার সম্ভাবনাকে যোগ করি, কিন্তু তাদের একসাথে ঘটার সম্ভাবনাটা বাদ দিই। কেন? কারণ ওটা দুইবার গণনা হয়ে যাচ্ছিল, তাই সেটাকে একবার বাদ দিতে হয়। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা সম্ভাবনা নিয়ে কথা বললাম। এবার আসুন একটু বড় পরিসরে ভাবি, মানে পুরো ডেটা সেটের মধ্যে কী ধরনের প্যাটার্ন লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। ডেটার বিন্যাস বোঝার প্রথম ধাপ হলো কোয়ার্টাইল। নামটা শুনে কঠিন মনে হলেও কাজটা খুব সোজা। এটা ডেটাকে সিম্পলি 4টা সমান ভাগে ভাগ করে দেয়। এতে আমরা বুঝতে পারি ডেটাগুলো আসলে কতটা ছড়ানো ছিটানো, আর এর মাঝের ভাগটাই হলো মিডিয়ান বা মধ্যক। আর এই কোয়ার্টাইলগুলোকে যখন একটা বক্স প্লটের মধ্যে ফেলা হয় তখন ডেটার আসল চেহারাটা ফুটে ওঠে। আমরা এক ঝলকেই বলে দিতে পারি ডেটাগুলো সমসম নাকি কোনো একদিকে বেশি ঝুঁকে আছে। আর ডেটার বিন্যাস নিয়ে যখন কথাই হচ্ছে তখন পরিসংখ্যানের সবচেয়ে বিখ্যাত আর গুরুত্বপূর্ণ আকৃতির কথা তো বলতেই হয়। চলুন এবার সেটার সাথেই পরিচয় করা যাক। এই যে এটাই হলো সেই নরমাল ডিস্ট্রিবিউশন, বা যেটা বেল কার্ভ নামে অনেক বেশি পরিচিত। এর ঘণ্টার মতো সুন্দর আকৃতির জন্যই এ নাম। পরিসংখ্যানের জগতে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। একটা নরমাল ডিস্ট্রিবিউশনের কিন্তু কিছু বিশেষত্ব আছে। যেমন এটা দেখতে হয় ঘণ্টার মতো, এর গড় বা মিনের দুই দিকে এটা একদম প্রতিসম হয়। আর মজার ব্যাপার হলো এর গড়, মধ্যক আর মোড তিনটেই একই জায়গায় থাকে। এখন একটা দারুণ ব্যাপার আছে। বিভিন্ন রকম নরমাল ডিস্ট্রিবিউশনকে তুলনা করার জন্য একটা চমৎকার টুল আছে, এর নাম জেড স্কোর। এটাকে ভাবতে পারেন একটা ইউনিভার্সাল ট্রান্সলেটরের মতো, যেটা যে কোনো নরমাল ডিস্ট্রিবিউশনকে একটা স্ট্যান্ডার্ড মাপে নিয়ে আসে। তো অনেক তো তত্ত্বকথা হলো, এবার এই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানোর পালা, তাই না? চলুন দেখি এই বেল কার্ভ ব্যবহার করে কিভাবে আমরা সত্যিকারের সমস্যার সমাধান করতে পারি। প্রসেসটা কিন্তু খুবই সোজা, মাত্র 3টা ধাপ। প্রথমে আমাদের ডেটাসেটের গড় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানতে হবে। এরপর আমরা যে মানটার সম্ভাবনা জানতে চাই সেটার জন্য জি স্কোর বের করতে হবে। আর শেষে ওই জি স্কোর ব্যবহার করেই আমরা সম্ভাবনাটা পেয়ে যাব। এই উদাহরণটা দেখুন,
ধরা যাক 500 জন ছাত্রের গড় ওজন 151 পাউন্ড আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15 পাউন্ড। এখন আমরা জানতে চাইছি এদের মধ্যে কতজনের ওজন 120 থেকে 155 পাউন্ডের মধ্যে। তো আমরা প্রথমে 120 আর 155 দুটোর জন্যই জেড স্কোর বের করলাম। এরপর সেই জেড স্কোর দিয়ে সম্ভাবনাটা বের করে 500 দিয়ে গুণ করলেই আমরা ছাত্রদের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। আর উত্তরটা হল 294। তার মানে প্রায় 294 জন ছাত্রের ওজন 120 থেকে 155 পাউন্ডের মধ্যে। দেখলেন তো একটা জটিল দেখতে লাগা প্রশ্নের কি সুন্দর আর নির্দিষ্ট একটা উত্তর পাওয়া গেল। এই জ্ঞানটা দিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায়। যেমন ধরুন, যদি সেরা 10% ছাত্রকে এ গ্রেড দেওয়া হয়, তাহলে এ পেতে হলে কমপক্ষে কত নম্বর পেতে হবে? নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করে কিন্তু এটাও বের করে ফেলা সম্ভব। ফাইনাল পরীক্ষার নম্বর থেকে শুরু করে মানুষের উচ্চতা, এই বেল কার্ভের প্যাটার্নটা কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আশা করি আজকের এই আলোচনার পর আমরা সবাই আমাদের চারপাশে জগতে এই ধরনের লুকানো প্যাটার্নগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ভাবুন তো, এরপর কোন প্যাটার্নটা খোঁজা যায়?